আমার হয়েছে যত জ্বালা, রোজ সকালে এসে রিসর্টের বাগানে নিয়ম করে গাছে জল দিতে হবে। এত বড় রিসর্ট, এতগুলো কাজের লোক। আচ্ছা, অন্য কাউকে কি দিয়ে জল দিতে পারে না ম্যানেজার বাবু? দিব্যি পারে, দেবে না। তবু আমাকে দিয়ে রোজ সকালে লে হালুয়া। সব গাছে পাতাই এখনো ভিজলো না, জল গেল শেষ হয়ে। দেখ দেখ, বিরক্তিকর, ভালো লাগে না। আবার ঘুরে যাও। The subscriber is currently switched off. গুড মর্নিং ম্যানেজার বাবু। গুড মর্নিং স্যার। আজকের কাগজটা? হ্যাঁ, ওখানে রাখা আছে। থ্যাংক ইউ। ওয়েলকাম। মর্নিং সুমন বাবু। মর্নিং। কোনো সমস্যা সুমন বাবু? আর বলবেন না দাদা, আমার মিসেস সেই কোন সকালে বেরিয়েছে, আমাকে কিছু বলে বেরোয়নি। কোথায় যে গেছে এখনো ফেরেনি? না। কোথায় গেছে মিসেস সেনগুপ্ত? সেটাই তো বুঝতে পারছি না। আরে ফোন তো আছে, একবার ফোন করে দেখুন না। অনেকবার করলাম দাদা, ফোনটা সুইচ অফ বলছে। সে কি, ফোন বন্ধ? স্যার, আপনারা ব্রেকফাস্ট করবেন তো? ব্রেকফাস্ট কটা বাজে বলুন তো? এই কাটায় কাটায় স্যার 8:45। আর একটু দেরি করি, আমার তো আবার সমস্যা। মিসেসকে ছাড়া যদি একা একা ব্রেকফাস্ট করি তাহলে তো কুরুক্ষেত্র বাঁধাবে। কি হয়েছে গোপাল? আরে পাগলের মতো দৌড়াচ্ছিলি কেন? কোথায় কোথায়? পেছনের বাগানে লাশ পড়ে আছে ম্যানেজার বাবু। সত্যি? সকাল সকাল কেন মিথ্যা কথা বলবো আপনাকে? নিয়ে চোখে দেখে এলাম। আরে ছেলে না মেয়ে সেটা বলবে তো? মেয়ে ছেলে বাবু। এই তোদের এলাকার কেউ নয় তো? না বাবু না, শহরে মেয়ে ছেলে। নিচে জিনিসের প্যান্টুল আর লাল রঙের জামা। লাল রঙের জামা? হ্যাঁ। সুকন্যার তো একটা লাল রঙের টপ আছে। আচ্ছা, লাশটা কোথায় যেন পড়ে আছে বললেন? ওই পেছনের বাগানে পুকুর ঘাটে। চলুন তো। আপনি যাবেন বাবু? চলুন, তাড়াতাড়ি চলুন। চলুন, আমরা ওই ব্যাপারটা দেখি। আর হ্যাঁ, পুলিশে কিন্তু খবর দিতে হবে, এক্ষুনি ফোন করুন পুলিশে তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আসুন আসুন আসুন। এই দেখুন, সুকন্যা! এটা তো সুমন স্যারের মিসেস। হ্যাঁ তাই তো, সকালে না বলে বেরিয়ে চলে গেছিল, সেই জন্যই সুমন তখন খুব টেনশন করছিল, আর সেই নিয়ে কথা হলো আমাদের সঙ্গে। হ্যাঁ, আমাকেও রিসেপশনে এসে উনি ম্যাডামের খোঁজ করছিলেন, কিন্তু তাই বলে খুন? আর দেরি করা ঠিক হবে না, তুমি এক্ষুনি পুলিশকে ফোন করো। হ্যাঁ, আমি এক্ষুনি করছি। হ্যালো, হ্যাঁ পুলিশ স্টেশন।
নমস্কার, ক্রাইম ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত। উত্তরবঙ্গের গাজলডোবার এক রিসর্টে ঘটে যায় ভয়ঙ্কর দুর্ঘটনা। ওই রিসর্টের পেছনের বাগান থেকে উদ্ধার হয় বছর 30 এক গৃহবধূ সুকন্যা সেনগুপ্তের মাথা থেঁতলানো নিথর দেহ। আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে যাই রিসর্টে। কে বা কারা নৃশংসভাবে খুন করলো সুকন্যাকে? খুনের মোটিভটাই বা কি? নিছক রাহাজানি, ব্যক্তিগত আক্রোশ, দাম্পত্য কলহ নাকি পরকীয়া? এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে হলে ক্রাইম ডায়েরিতে দেখুন আজকের এই রোমহর্ষক পর্ব। আসুন স্যার। রেণুকা, দেখে মনে হচ্ছে খুনটা ভোরবেলাতেই হয়েছে। কি করে বুঝলেন স্যার? ভালো করে দেখো, রক্ত ক্লট করেনি, জমাট বাঁধেনি। ঠিক বলেছেন। আর এই যে রক্তমাখা পাথরটা দেখছো, আমার মনে হচ্ছে এই পাথরটা দিয়ে মাথা থেঁতলে খুন করেছে। হ্যাঁ স্যার, এখনো পাথরের গায়ে টাটকা রক্ত লেগে রয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এত ভোরবেলা রিসর্টের পেছনের বাগানে উনি কি করতে এলেন? হয়তো মর্নিং ওয়াক করতে এসেছিল স্যার। মর্নিং ওয়াক? রিসর্টের সামনে এত বড় বাগান, ওখানে উনি মর্নিং ওয়াক না করে এখানে পুকুর ধারে, তাছাড়া দুপা হাঁটলেই নদী, এরকম সুন্দর সি সাইড থাকতে উনি এখানে এত ভোরবেলা কি করতে এলেন? তাই তো। আচ্ছা, ওই উনি যে বসে আছেন, উনি কি ওনার হাজব্যান্ড? হ্যাঁ স্যার। চলো তো ওনার সঙ্গে কথা বলি। শুনছেন? যিনি খুন হয়েছেন উনি কি আপনার ওয়াইফ? হ্যাঁ। আপনার নাম? সুমন সেনগুপ্ত। আপনার স্ত্রীর নাম? সুকন্যা সেনগুপ্ত। কোথেকে আসছেন আপনারা? কলকাতা। কলকাতার কোথায়? এয়ারপোর্টের কাছে, কেষ্টপুর। তো আপনারা কতদিন হলো এখানে চেক ইন করেছেন? গত পরশুদিন। হানিমুন ট্রিপ? না, আমাদের বিয়ে 3.5 বছর হয়ে গেছে। এত জায়গা থাকতে নর্থ বেঙ্গলে হঠাৎ বেড়াতে এলেন কিভাবে? আমার এক কলিগ গত 6 মাস আগে তার ফ্যামিলিকে নিয়ে এখানে ঘুরে গেছিল, তারই রেকমেন্ডেশনে এখানে বুকিং করা। আচ্ছা, আজ যে এই ঘটনাটা ঘটেছিল তার কোনো পূর্বাভাস পেয়েছিলেন? মানে এখানে আসার পর স্ট্রেঞ্জ জাতীয় কিছু ঘটনা ঘটেছিল কি? সেরকম কিছু নয়, তবে গত 2 দিন কে রে? আমি। তোমার একমাত্র বর। কথার কি ছিরি, লোকের বর একটাই হয়। আমারও একটাই বউ, একমাত্র আদরের বউ। ধ্যাৎ, কি ব্যাপার ডার্লিং, পুকুরে নামবে নাকি সাঁতার কাটতে? আমি কি সাঁতার জানি যে জলে নামবো? আমি তো আছি। তুমি আছো মানে? আরে বাবা, আমি সাঁতার শিখিয়ে দেবো, কোনো চিন্তা নেই। কি ব্যাপার, হাসছো কেন? তুমি আমাকে সাঁতার শেখাবে? তাহলেই হয়েছে, আমি তো ডুববই, আমার সাথে সাথে তুমিও ডুবে যাবে। ডুবে তো অনেকদিন আগেই গেছি ডার্লিং,
যেদিন বিয়ের আগে প্রথম তোমাদের বাড়িতে তোমায় দেখতে গেছিলাম, সেদিনই তোমার প্রেমে হাবুডুবু খেয়ে গেছিলাম, এখনো উঠতে পারিনি। তাই? হ্যাঁ। আচ্ছা কর্তামশাই, এবার আপনি বলুন তো, এই 3.5 বছর আমার সাথে ঘর সংসার করে আপনার কেমন এক্সপিরিয়েন্স হয়েছে? সত্যি বলবো নাকি মিথ্যে? অবশ্যই সত্যি বলবে, মিথ্যে কথা আমি একদম পছন্দ করি না। আচ্ছা বাবা, ঠিক আছে, বলছি। এই 3.5 বছর তোমার সঙ্গে সংসার করে আমার বেশ দারুণ একটা এক্সপিরিয়েন্স হয়েছে। শুধু দারুণ? ধুর, তুমি না একটু রোমান্টিক নও। বলি তাহলে? বলো তাহলে। তুমি আমার জান, তুমি আমার প্রাণ। এই 3.5 বছরে তোমার সঙ্গে সংসার জীবনে আমার প্রত্যেকটা দিন খুব 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 আনন্দে কেটেছে। সেটা আমি তোমাকে মুখে বলে বোঝাতে পারবো না। আমি তো আবার কবিও নই, একজন কাঠখোট্টা আইটি প্রফেশনাল। তবে এইটুকু বলতে পারি, জল ছাড়া যেমন মাছ বাঁচে না, তোমাকে ছাড়াও ঠিক আমি বাঁচবো না। এক কথায় তোমাকে ছাড়া আমি ইনকমপ্লিট। সত্যি বলছো তো? ঠিক আছে, আপনি একটু আমার সঙ্গে আসুন। আপনারা আসুন। এই একটু শুনুন এদিকে। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনার বা আপনার মিসেসের কোনো শত্রু ছিল? শত্রু? হ্যাঁ, শত্রু। আমার তো কোনো শত্রু ছিল না। আমার মিসেসেরও কোনো শত্রু ছিল বলে আমার জানা নেই। যদি থেকেও থাকে তাহলে তাহলে কি বলুন? তাহলে এত দূরে এসে ওকে খুন করবে কেন? সুকন্যার জন্ম, ব্রট আপ সবটাই কলকাতায়। নর্থ বেঙ্গলে কলকাতা থেকে কেউ এসে ওকে খুন করবে, এটা আমার বিশ্বাস হয় না। খুনটা আপনি করেননি তো? আমি কেন খুন করবো আমার বউকে? বউকে নিয়ে বেড়াতে গিয়ে স্বামী তাকে খুন করেছে, এরকম কেস আমাদের কাছে অনেক আছে। হ্যাঁ, সেটা হয়তো আছে, কিন্তু তার পিছনে তো একটা কংক্রিট কারণ থাকবে। আর কিছুই নয়, দাম্পত্য কলহ, মনের অমিল, ডোমেস্টিক ভায়োলেন্স অথবা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স, যাকে পাতি বাংলায় বলে পরকীয়া। হ্যাঁ, প্রত্যেকটা সংসারে অশান্তি ঝগড়া হয়। আমাদের মধ্যে যে সেটা হতো না সেটা নয়, কিন্তু এমন কোনো এক্সট্রিম কারণ হয়নি যার জন্য আমাকে ওকে খুন করতে হবে। তো সকাল সকাল উনি রুম থেকে বেরিয়ে গেলেন, আপনি টের পাননি? টের পেলে কি আর একা যেতে দিতাম? আমি অপরে ঘুমাচ্ছিলাম। আপনি যখন বুঝতে পারলেন আপনার স্ত্রী আপনাকে না বলে রুম থেকে বেরিয়ে গেছে, তো আপনি ওনার মোবাইলে কল করেননি? হ্যাঁ, ফোন করেছিলাম, কিন্তু ফোনটা সুইচ অফ আসছিল, এখনো বন্ধ। তার মানে ভিকটিমের মোবাইলটা রিকভার হয়নি স্যার, মিসিং। এনিওয়েজ, আপনার কাউকে সন্দেহ হয়? সন্দেহ? হ্যাঁ, সন্দেহ। মানে আপনার স্ত্রীকে খুন করলেও করতে পারে বলে মনে হয়? না অফিসার, কাকে সন্দেহ করব? এখানে তো সবাই। ঠিক আছে, আপনি এখানে থাকুন, পরে আপনার সঙ্গে কথা বলছি। তুমি একটু এদিকে শুধু। আপাতত বডিটাকে পোস্টমর্টমে পাঠানোর ব্যবস্থা করো। ওকে স্যার। আর রিসর্টের ম্যানেজার, কর্মী, আবাসিক যারা আছে তাদেরকে জেরা করো। ঠিক আছে স্যার। আচ্ছা, আরেকটা জিনিস দেখলাম, রিসর্টে কয়েকটা জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। তুমি ম্যানেজারকে বলে ওখানকার এই ফুটেজগুলো কালেক্ট করো। ওকে স্যার। আর ভিকটিমের হাজব্যান্ডের কাছ থেকে ভিকটিমের মোবাইল নাম্বারটা নাও, কল রেকর্ডস চেক করো এবং লাস্ট অ্যাক্টিভ টাওয়ার লোকেশনটাও চেক করো। ওকে স্যার। রিসর্ট ছেড়ে যেন কেউ না বেরোয়, আমার পারমিশন ছাড়া। ঠিক আছে স্যার। তারপর দেখি খুনি কি করে পার পায়। ঠিক আছে, আমি আসছি, তুমি চেক করো। ইয়েস স্যার। আচ্ছা, ওনাকে আপনার কি রকম মনে হয়েছিল? খুব ভালো মেয়ে ছিল,
এই দুদিনের আলাপেই ভালোবেসে একদম আপন করে নিয়েছিল আমায়, ঠিক যেন নিজের ছোট বোনের মতন। ছেলেটার কি কপাল খারাপ বলুন, বেড়াতে এসে নিজের বউটাকে হারিয়ে দিল। তার মানে ওনাকে আপনারা কেউ চেনেন না? না না, একদমই না। ওরা কলকাতায় থাকে আর আমরা দুর্গাপুরে। এই রিসর্টে এসে ওদের সঙ্গে আলাপ হয়েছে। না আমরা ওদের ব্যাকগ্রাউন্ড জানি না ফোরগ্রাউন্ড। তবে ওদের স্বামী স্ত্রীর মধ্যে এরকম মিল ছিল। এই বউটা তো যা বুঝেছিলাম, যাকে বলে একেবারে বর নেওয়াটা উচিত ছিল। কি বন্টি, একা কেন? তোমার কর্তা কই? আর বলবেন না দিদি, ভুল করে রুমে ফোনটা রেখে এসছে, আর সেই যে আনতে গেছে এখনো ফেরত আসার নামই নেই। বাবা, তুমি দেখছি তোমার কর্তাকে একেবারে চোখে হারাও। কি যে বলেন দিদি। তো কতদিন হলো বিয়ে হয়েছে? এই তো গত মাসে 3.5 বছর হয়ে গেছে। তাহলে আর কি, এবার একটা কচি কাঁচা নিয়ে নাও, 16 কলা একেবারে পূর্ণ হোক। আরে পুরো মিষ্টি ছিল মেয়েটা, যেমন সুন্দর রূপ ছিল তেমনি সুন্দর ছিল ব্যবহার। আর তাকেই কিনা শেষমেশ এরম বেঘরে প্রাণটা দিতে হলো। কে জানে, গত জন্মে হয়তো কোনো দোষ করেছিল। আমার কোনো দোষ নেই দিদিমণি, আমার কোনো দোষ নেই। আমি রোজ সকালে রিসর্টের বাগানে গিয়ে গাছে গাছে জল দিই, এমনকি আজকেও আমি জল দিতে গিয়েছিলাম। তারপর হঠাৎ দেখি গাছগাছালির ভেতর দিদিমণি খুন হয়ে পড়ে আছে। আশেপাশে অন্য কাউকে দেখেছিলেন? অন্য কাউকে? কই না তো, ওখানে তার কেউ ছিল না। আপনি তো রিসর্টের ম্যানেজার। হ্যাঁ ম্যাডাম। আপনাদের সকালে কখন কাজ শুরু হয়? ম্যাডাম, আমাদের মেন গেট খুলে যায় ভোর 5টার সময়। তখন আমি রিসেপশনে থাকি না, আমি আসি তার 1 ঘন্টা পর, ওই 6টা নাগাদ। তারপর একে একে রিসর্টের কর্মীরা আসে, তারপর দৈনন্দিন কাজকর্ম শুরু হয়। আপনি যখন সকালে এসেছিলেন তখন সুকন্যা দেবীকে রিসর্টের বারান্দায় বা রিসর্টের আশেপাশে বাগানে কোথাও দেখেছিলেন কি? না ম্যাডাম, আমার মনে হয়। কি মনে হয় আপনার? আমি আসার আগে উনি নিশ্চয়ই বাইরে বেরিয়ে গেছিলেন, তাই আমার চোখে ঠিক পড়েনি। আপনি তো এই রিসর্টের কর্মী? হ্যাঁ ম্যাডাম। আপনার নাম? আমার নাম সায়ন ব্যানার্জি। আপনি কি বাইরে থেকে রিসর্টে আসেন নাকি স্টাফ কোয়ার্টারে থাকেন? আমার কাজ বারে, আমি ওইখানেই থাকি। আর রাতের বেলা ওই বারের একটা কোণেই বিছানা পেতে ঘুমিয়ে পড়ি। তাই এদিকে কি হয়েছে, কখন কে ঢুকেছে বেরিয়েছে কোথায় গেছে, আমি সেসব কিছুই বলতে পারবো না ম্যাডাম। আচ্ছা, দেখলাম রিসর্টের আশেপাশে অনেকগুলো সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে। তা পিছনের বাগানেও কি ক্যামেরা ইনস্টল করা রয়েছে? না ম্যাডাম, ওখানে ক্যামেরা নেই। ঠিক আছে, বাকি ক্যামেরার সমস্ত সিসিটিভি ফুটেজ কিন্তু আমার চাই আজকে। ওকে ম্যাডাম। গজলডোবা রিসর্টে খুন হওয়া গৃহবধূ সুকন্যা সেনগুপ্তের হত্যা মামলার রহস্য ক্রমশ দানা বেঁধে উঠেছিল। তার মোবাইল ফোনটি ছিল মিসিং, কিন্তু তার থেকে বড় প্রশ্ন হচ্ছে অত সকালবেলা রিসর্টের পেছনের বাগানে তিনি কি করতে গিয়েছিলেন? তিনি কি মর্নিং ওয়াক করতে গিয়েছিলেন, না অন্য কোনো কারণ ছিল? এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে আমাদের 3টে জিনিসের প্রয়োজন ছিল। এক, তার পোস্টমর্টেম রিপোর্ট; দ্বিতীয়ত তার কল রেকর্ড এবং লাস্ট অ্যাক্টিভ টাওয়ার লোকেশন; এবং তৃতীয়ত রিসর্টের সিসিটিভি ফুটেজ। আমরা জানতাম ওই 3টে জিনিস পেলেই এই অন্ধকারের মধ্যে একটা আশার আলো দেখতে পাবো। না স্যার, ওই রিসর্ট খুনের কেসটাতে এখনো কোনো ব্রেক থ্রু পাইনি। না স্যার, ভীষণ কমপ্লিকেটেড তো। হ্যাঁ স্যার, তবে খুনি ধরা ঠিক পড়বেই, যাবে কোথায়? স্যার, হ্যাঁ। স্যার আপনি চিন্তা করবেন না, আমি যখন যেরকম ইনফরমেশন পাবো আপনাকে জানাবো। রাইট স্যার, রাইট। হ্যাঁ, বুঝতেই তো পারছেন চারিদিকে যা নানা প্রেশার। ওকে 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 স্যার, ওকে। না ঠিক আছে, আমি আপনাকে জানাবো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ বলো রেণুকা, কোনো আপডেট? হ্যাঁ স্যার, পোস্টমর্টেম রিপোর্টটা এসে গেছে। বাহ, ভেরি গুড। তো রিপোর্ট কি বলছে? স্যার, মাথায় পাথর দিয়ে আঘাত করা হয়েছে, আর তারপরে নাকি গলা টিপে খুন করা হয়েছে। হাউ ডেঞ্জারাস। হ্যাঁ স্যার, ভিকটিমের মাথার খুলি ফেটে একদম চৌচির, সিভিয়ার ব্রেন ড্যামেজ, যার ফলে মৃত্যু হয়। মৃত্যুটাকে নিশ্চিত করার জন্য গলা টেপা হয়,
আর এর ফলে গলার হাইওয়েট বোনটা আমরা কিন্তু ভাঙা অবস্থায় পাই স্যার। তার মানে প্রচন্ড আক্রোশ থেকে খুনটা হয়েছে। হ্যাঁ স্যার। আচ্ছা, পোস্টমর্টম রিপোর্টে ওই খুনের আনুমানিক সময় কি বলছে বলো তো? স্যার আনুমানিক সময় বলছে 4:45 থেকে 5:15। তার মানে খুব সকাল সকাল ঘটনাটা ঘটেছে। হ্যাঁ স্যার। স্যার ভিকটিমের কল ডিটেলসটা আমি বের করি। আচ্ছা, স্যার একটা জিনিস খেয়াল করেছেন? কি? সেদিন 15 তারিখে ওরা রিসোর্টে ওঠার পর ভিকটিমের কাছে কিন্তু একটি স্পেশাল নাম্বার থেকে রেগুলার কল আসতে থাকে। সেটাই তো দেখছি। দেখুন স্যার, প্রথম দিকে কিন্তু কল ডিউরেশনটা অনেকক্ষণই ছিল, তারপর মাঝের দিকে কল ডিউরেশনটা সেই তুলনায় অনেকটাই কম। যত সময় গড়াতে থাকে কল ডিউরেশনটা কিন্তু ততই বাড়তে থাকে। রাইট, অ্যাবসলিউটলি রাইট। স্যার এই বিশেষ নাম্বার থেকে সুকন্যার ফোনে লাস্ট কল আসে ওই ঘটনার দিন ঠিক ভোর 4:32 নাগাদ। ক্যারি অন। তারপর স্যার ঠিক 5:45 নাগাদ ফোনটা কিন্তু সুইচ অফ করা হয়। আচ্ছা, সুকন্যার মোবাইলের লাস্ট অ্যাক্টিভ টাওয়ার লোকেশন কি ছিল? স্যার সুকন্যা দেবীর লাস্ট অ্যাক্টিভ টাওয়ার লোকেশনটা কিন্তু এই রিসোর্টই বলছে। তার মানে যে বা যারা খুনটা করে থাকুক তারা খুনটা করে রিসোর্টের মধ্যে মোবাইলটা সুইচ অফ করে দেয়, তারপর মোবাইলটা ওখান থেকে উধাও করে দেয়। কিন্তু 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 কি স্যার? দেখো রেণুকা, কেউ যদি চুপি চুপি রিসর্টের ভেতরে ঢুকে সুকন্যাকে খুন করে আবার চুপি চুপি বেরিয়ে যায়, তাহলে খুনির ঢোকা বেরোনোর ছবিটা তো সিসিটিভি ক্যামেরায় ঠিক রেকর্ড থাকবে। রাইট স্যার। আমি স্যার রিসোর্টের ম্যানেজারের কাছ থেকে রিসোর্টের যাবতীয় সিসিটিভি ফুটেজ সব কালেক্ট করি আর সেটাকে খুঁটিয়েও দেখি, কিন্তু সন্দেহভাজন কাউকে তো ঢুকতে বেরোতে দেখলাম না। সেটা কি করে সম্ভব? আমিও তাই ভাবছি স্যার। তার মানে রিসর্টের ভেতরে কেউ সুকন্যাকে খুন করেছে। কিন্তু স্যার রিসোর্টের বারান্দার সিসিটিভি ফুটেজে যা দেখলাম, সেদিন কিন্তু সুকন্যা একাই রুম থেকে বেরিয়ে এসেছিল, সঙ্গে তো কাউকে দেখলাম না। আর ওর হাজবেন্ড যখন রুম থেকে বেরিয়েছে সেটা অনেকটাই লেট, তাও ধরুন সিসিটিভি টাইম অনুযায়ী 6:32। ওর স্বামীর তো অনেক অ্যালিবাই আছে। হ্যাঁ স্যার, ওর হাজবেন্ড তো বারবার বলছে যে উনি নাকি কিছুই জানেন না। ওনার স্ত্রী যখন বেরিয়ে গেছিলেন তখন নাকি উনি ঘুমোচ্ছিলেন, আর ওনার সাপোর্টে রিসোর্টের ম্যানেজার বলল ম্যাডামের হাজবেন্ড আমার কাছে এসে ম্যাডামের খোঁজ করছিলেন, তারপর কাউকে যেন কল করলেন, তারপর প্রচন্ড টেন্স হয়ে গিয়ে এখানেই বসেছিলেন। বুঝলাম, কিন্তু আমাকে একটা কথা বলো তো, যে নাম্বারটা থেকে সুকন্যার ফোনে বারবার ফোন এসেছিল সেই নাম্বারটা কার নামে রেজিস্টার করা আছে? স্যার সায়ন ব্যানার্জি নামে একজনের নামে। সায়ন ব্যানার্জি? সে আবার কে? হ্যাঁ স্যার, উনি হচ্ছে ওই রিসর্টের কর্মী। ওই রিসর্টে উনি বার ডিপার্টমেন্টে কাজ করেন। বলো কি? আর ইউ শিওর? হ্যাঁ স্যার, আমি সেদিনকে রিসর্টের ওই রিসেপশনে ম্যানেজার থেকে শুরু করে সমস্ত কর্মীদের জেরা করি, সেখানে কিন্তু ওই সায়ন ব্যানার্জিও ছিল। ওই দিন সায়ন ব্যানার্জি আমাকে বলেছিল, আপনি তো এই রিসর্টের কর্মী? হ্যাঁ ম্যাডাম। আপনার নাম? আমার নাম সায়ন ব্যানার্জি। আপনি কি বাইরে থেকে রিসর্টে আসেন নাকি স্টাফ কোয়ার্টারে থাকেন? আমার কাজ বারে, আমি ওইখানেই থাকি, আর রাতের বেলা ওই বারের একটা কোণেই বিছানা পেতে ঘুমিয়ে পড়ি। তাই এদিকে কি হয়েছে, কখন কে ঢুকেছে বেরিয়েছে কোথায় গেছে, আমি সেসব কিছুই বলতে পারবো না ম্যাডাম। সুকন্যার ফোন নাম্বারটাই বা পেল কোত্থেকে? আর সুকন্যাকে ঘন ঘন ফোনই বা করতো কেন? স্যার আমি রিসর্টের রেজিস্টারটা চেক করেছি। সুকন্যার হাজবেন্ড নিজের মোবাইল নাম্বার দিয়ে সই করে এন্ট্রি করেছিল, সেখানে সুকন্যার নাম্বার সায়ন পেল কি করে, এই বিষয়টা কিন্তু ভাবার আছে। স্ট্রেঞ্জ, রিয়েলি স্ট্রেঞ্জ। তবে স্যার এই সায়ন ব্যানার্জি কিন্তু অন্য কেউ নয়, কারণ সাইবার টিম থেকে আমাকে কল করেছিল। সুকন্যার ফোনে সায়নের যে রেগুলার কল যেত
তার নাকি অ্যাক্টিভ লোকেশন দেখাচ্ছে এই রিসর্ট বা রিসর্টের আশেপাশে। বুঝে গেছি। রেণুকা, ওই সায়ন ব্যানার্জিকে অ্যারেস্ট করো ইমিডিয়েট। ওকে স্যার। মোটামুটি আমরা এটা বুঝতে পারছিলাম যে ওই রিসর্টের কর্মী সায়ন ব্যানার্জির সঙ্গে সুকন্যা দেবীর অপমৃত্যুর কোনো না কোনো যোগসূত্র ছিল। কিন্তু আমাদের কাছে প্রশ্ন হচ্ছে, সায়ন কিভাবে সুকন্যার ফোন নাম্বারটা জোগাড় করলেন, আর কেনই বা ঘন ঘন সুকন্যাকে সায়ন ফোনটা করতেন? এই দুটো প্রশ্নের উত্তর পেলে আমরা তাড়াতাড়ি কেসটা সলভ করতে পারব। আর তাই সায়নের খোঁজে থানা থেকে ফোর্স নিয়ে ছুটে যায় আমাদের তদন্তকারী অফিসার। শায়ন বাবু, দেখি আপনারা অনেক ডিউটি করেছেন, চলুন এবার আমাদের সাথে। কোথায়? চলুন চলুন, দেখতে পাবেন। ধরো ওকে। দিন এগুলো, দিন এগুলো। চলুন। আরে চলুন, আপনারা কি করছেন এগুলো? আরে চলুন, বুঝতে পারবেন। চলুন, বুঝতে পারবেন। ছেড়ে দিন, আমার ডিউটি আছে। আরে চলুন। সায়ন ব্যানার্জি, তাই তো? তা তোর ডিউটি তো রিসর্টের বার, আর কাজ হচ্ছে ড্রিঙ্ক বানানো আর সার্ভ করা। তো ওই মানুষ খুন করার কাজটা কবে থেকে ধরলি? হ্যাঁ স্যার, আপনি কি সব বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। কিছুই বুঝতে পারছিস না? আচ্ছা ঠিক আছে, বুঝতাম না, ছেড়ে দে। আচ্ছা এবার বলতো যে সুকন্যাকে কেন তুই বারবার ফোন করতিস? আমি তো কোনোদিন ফোন করিনি। কোনোদিন ফোন করিসনি? ফোন করিসনি? ফোন করিসনি? আমাকে মারছেন কেন? সুকন্যার নাম্বার তোর কাছে এলো কি করে? না মানে কি মানে কি বল বল। আমি না বললে কিন্তু তোকে উল্টো করে ঝুলিয়ে পেটাবো, বুঝেছিস? মারবেন না, লাগছে। লাগবে লাগবে, খবর তো শুরু হয়েছে, অনেক খাতির যত্ন বাকি আছে। বল বল বল, বলে ফেল বলে ফেল। ওই দেখ চুপ করে আছে। আরে চুপ করে আছিস কেন? বলছি 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 স্যার, আমি সুকন্যাকে আগে থেকেই চিনতাম। আগে থেকে চিনতিস মানে? আমি আর সুকন্যা কলকাতায় সুকন্যা কলকাতায় থাকার সময় একই কলেজে পড়তাম। আমরা দুজনকে খুব ভালোবাসতাম স্যার। ঠিক করেছিলাম আমি একটা চাকরি পেয়ে গেলেই আমরা বিয়ে করে নেব, কিন্তু এই যে কতক্ষণ? সরি গো, একটু লেট হয়ে গেল, আসলে একটাও অটো পাচ্ছিলাম না। আচ্ছা যাক, ওসব কথা বাদ দাও। বলছি তোমার ইন্টারভিউ কেমন হলো? জঘন্য। জঘন্য মানে? সব টাকার খেলা সুকন্যা, মোটা টাকা ঘুষ দিতে পারলেই চাকরিটা তার। ও আচ্ছা, তাহলে এই চাকরিটাও তোমার হলো না? ওই যে বললাম, এই দুনিয়ায় সব টাকার খেলা। গত 2 বছরে তুমি এক গাদা ইন্টারভিউ দিয়েছো, তার মধ্যে একটাতেও সিলেক্ট হতে পারোনি, একটা চাকরিও তোমার হলো না। তোমার অপেক্ষায় এইভাবে আর কতদিন বসে থাকবো বলতে পারো? আমাকে আর একটু সময় দাও প্লিজ। তুমি জানো আমার বাড়িতে কত সম্বন্ধ আসছে? মা বাপি আমার বিয়ে দেওয়ার জন্য একবারে উঠে পড়ে লেগেছে। ওদেরকে একটার পর একটা বাহানা দিয়ে আর কতদিন ঠেকিয়ে রাখবো বলো? বলছি
চলো না আমরা রেজিস্ট্রিটা করে নিই। না না কেন? না কেন? বেশ ভালো বুদ্ধি করেছো তো। আমি তোমার সঙ্গে রেজিস্ট্রি করে বসে থাকবো, তারপর ধরো তুমি আর কোনোদিন চাকরি পেলে না, তখন আমার কি হবে? আমি তো একেবারে পথে বসে যাব। একসময় তুমি আমায় বলেছিলে যে আমি তোমার সাথে আধ পেটা খেয়েও সারা জীবন থাকতে পারি। এই শোনো, ওসব কথা না প্রেমের শুরুতে বলতে এবং শুনতে দুটোই ভালো লাগে। বাস্তবটা খুব কঠিন। এই পৃথিবীটা চলে টাকার জোরে, আর যে রোজগার করতে পারে না তাকে বিয়ে করে সংসার করার স্বপ্ন দেখাটাই না উচিত না। এসব তুমি কি বলছো সুকন্যা? যা বলছি একদম ঠিক বলছি। আর শোনো, আরে একটা মাস আমি তোমাকে টাইম দিলাম, এই একটা মাসের মধ্যে তুমি যদি চাকরি পাও ভালো কথা, আর যদি না পাও আমার পক্ষে এই সম্পর্কটা রাখা সম্ভব না। তার কারণ আমাকেও তো আমারটা বুঝে নিতে হবে না। বাই। এক মাস হতে আর সপ্তাহখানেক বাকি ছিল। আমি নাওয়া খাওয়া ভুলে একের পর এক ইন্টারভিউ দিয়ে যাচ্ছিলাম। একদিন বিকেলে হ্যাঁ সুকন্যা বলো। কোথায় তুমি? এই তো রাস্তায়। কেন? কোথাও যাচ্ছো? যাচ্ছি নয়, গিয়েছিলাম, এখন বাড়ি ফিরছি। ও আচ্ছা, কোথায় গিয়েছিলে? ওই একটা ইন্টারভিউ ছিল। ও ইন্টারভিউ? তা কেমন হলো তোমার ইন্টারভিউ? ওই মোটামুটি। কি মনে হচ্ছে এই চাকরিটা হবে? জানি না গো, ঠিক বুঝতে পারছি না। শোনো সায়ন, মন দিয়ে আমার কথাটা শোনো। তোমাকে আর চাকরি পাওয়ার জন্য এত তাড়াহুড়ো করতে হবে না। কেন? আমায় কাল দেখতে এসেছিল। কে দেখতে এসেছিল? কে আবার? ছেলের বাড়ি থেকে দেখতে এসেছিল। হ্যাঁ তো? আমাকে ছেলের খুব পছন্দ হয়েছে, আর আমিও হ্যাঁ বলে দিয়েছি। এসব তুমি কি বলছো সুকন্যা? পাত্র আইটি প্রফেশনাল, এমএনসিতে জব করে, বেশ বড় লোকও আছে, আর বাবা মায়ের একমাত্র ছেলে। আর শোনো, তার নিজস্ব বাড়ি গাড়ি সব আছে, আর দেখতেও বেশ হ্যান্ডসাম। আচ্ছা, তাহলে তুমি টাকার লোভে শেষ পর্যন্ত রাজি হয়ে গেলে? এই দুনিয়ায় টাকাটাই সব সায়ন, আর যার পকেটে টাকা নেই তার এই সমাজে মাথা উঁচু করে বেঁচে থাকার কোনো অধিকার নেই। যাই হোক, এসব কথা বাদ দাও। তুমি প্লিজ আর কোনোদিন আমাকে কল করো না। ভালো থেকো। গুড বাই ফর এভার। তখনই ঠিক করি একদিন না একদিন এই গদ্দারির বদলা আমি নেবই, যে করেই হোক। এরপরে স্যার আমি এই চাকরিটা পেয়ে যাই। এই চাকরিটা নিয়ে আমি উত্তরবঙ্গে এই রিসর্টে চলে আসি। কিন্তু বিশ্বাস করুন, হাজার চেষ্টা করেও আমি সুকন্যাকে ভুলতে পারছিলাম না। আর ওর মোবাইল নাম্বারটাও আমি রেখে দিয়েছিলাম আমার কাছে। কিন্তু আমি ভাবিনি যে আমার কাছে সুযোগটা এইভাবে চলে আসবে। পাক্কা 3.5 বছর পর এই রিসর্টের রিসেপশনে সুকন্যাকে দেখে সিদ্ধান্ত নিয়ে ফেলি, যা করার এখনই করতে হবে। এর থেকে ভালো সুযোগ আর জীবনে পাওয়া যাবে না।
হ্যালো, সুকন্যা, কে বলছেন? আমার গলার আওয়াজ চিনতে পারছো না? সরি, আমি ঠিক বুঝতে পারছি না, কে আপনি? আমি সায়ন, সায়ন ব্যানার্জি। সায়ন? এত তাড়াতাড়ি আমাকে ভুলে গেলে? তুমি হঠাৎ আমাকে কেন কল করলে? মোবাইল নাম্বারটা এখনো চেঞ্জ করোনি? আমি কোন দুঃখে মোবাইল নাম্বার চেঞ্জ করতে যাব শুনি? আমি কিন্তু নতুন নাম্বার নিয়েছি, কিন্তু দেখো আজও তোমার নাম্বারটা যত্ন করে রেখে দিয়েছি। শোনো, এসব ফালতু কথা বলে না আর কোনো লাভ নেই। বলছিলাম তুমি তো ওই হিলভিউ রিসর্টে উঠেছো। তুমি তুমি কি করে জানলে? আমি ওই রিসর্টেই চাকরি করি। হোয়াট? শোনো না, বলছিলাম একবার দেখা করবে ওই ওই রিসর্টেরই পিছনের বাগানে। প্রমিস করছি তোমার বর গুণাক্ষরেও জানতে পারবে না। মাই ফুট। খবরদার, খবরদার আর কোনোদিন তুমি আমাকে কল করবে না। কিরে থামলি কেন? তারপর কি হয়েছিল বল। তারপরেও বহুবার আমি সুকন্যাকে ফোন করতে থাকি, বারবার ফোন করে অনুরোধ করতাম যে একবার অন্তত দেখা করো, শেষবারের জন্য। কিন্তু সুকন্যা কোনো মতেই রাজি হচ্ছিল না। তাহলে সেদিনকে সুকন্যা রিসর্টের পেছনের বাগানে গেল কি করে? সেদিন ভোরবেলা ঠিক 4:30টার সময় আমি ওকে কল করি। রীতিমতো ভয় দেখিয়েছিলাম, হুমকি দিয়ে বলেছিলাম তুমি যদি ওই পিছনের বাগানে না আসো আমি সমস্ত কিছু তোমার বরকে জানিয়ে দেব। আর তারপর সায়ন, আমার সুকন্যা যে আজ কতদিন বাদে আমাদের সামনাসামনি দেখা হলো বলো তো? কি বলবে তাড়াতাড়ি বলো। আরে দাঁড়াও দাঁড়াও, এত তারা কিসের? আগে তোমায় একটু আদর করি, তারপর কথা হবে। খবরদার, আমাকে একদম ছোবে না। কেন? এর আগে যখন আমরা প্রেম করতাম তখন তো কত হামি কিসি করেছি, কতবার কত হোটেলে গিয়ে। সায়ন, তুমি ভুলে যাচ্ছ এখন আমি অন্য কারোর বউ। তাতে কি হয়েছে? অন্য কারোর সাথে তোমার ফুলসজ্জা হয়েছে, আমার সাথে নয় বাগান সজ্জা হোক। স্কাউন্ডেল, সব কত বামন হয়ে চাঁদে হাত দিচ্ছিস, তাও তোর আবার এই নোংরা হাত। এত বড় সাহস তোকে কে দিয়েছে? হ্যাঁ, আমার চড় মারলি? হ্যাঁ, আমার চড় মারলি? এত বড় সাহস? হ্যাঁ, এত বড় সাহস তো? শেষ করে ফেলবো তোকে আজকে। আমাকে চড় মারা, আমাকে চড় মারা। যা করেছি বেশ করেছি। আমার সাথে বেইমানি করেছিল হতচ্ছাড়ি, আমি সুদে আসলে তার বদলা নিয়ে নিয়েছি।
আমি ওকে তিল তিল করে মেরেছি, তিল তিল করে। কিন্তু কিন্তু আমি ওকে খুব ভালোবাসতাম স্যার, খুব ভালোবাসতাম, আর এখনো ভালোবাসি। জীবনের শেষ দিন পর্যন্ত আমি এইভাবেই ওকে ভালোবেসে যাব, জীবনের শেষ দিন পর্যন্ত। কাউকে মন থেকে ভালোবাসলে তাকে এভাবে নৃশংসভাবে খুন করা যায় সায়ন ব্যানার্জি? যায় না। আসলে তুই যেটা করেছিস সেটা তোর মেল ইগো থেকে করেছিস। তোর পৌরুষে আঘাত লেগেছিল বলে তুই সহ্য করতে পারিসনি, আর তাই তুই সুকন্যাকে মেরে দিয়েছিস। তবে তুই নিশ্চিন্ত থাকিস, তোর যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয় তার জন্য আমাদের যতদূর দরকার হয় ততদূর যাব। এই চলো। হাতের 5টা আঙুল যেমন সমান নয়, তেমনি এই পৃথিবীতে সমস্ত মানুষের মানসিকতাও কিন্তু এক নয়। সুকন্যার জায়গায় অন্য মেয়ে থাকলে সে সায়নের জন্য অপেক্ষা করত, বাড়ির অমতে গিয়ে সে সায়নকে বিয়ে করে দারিদ্র্যের সঙ্গে দাঁতে দাঁত চেপে লড়াই করত, মুখের হাসি বজায় রেখে গরিব স্বামীর সঙ্গে সে ঘর করত। কিন্তু সুকন্যা সেটা করেনি, বলা ভালো করতে পারেনি। আসলে সে নিজের সুরক্ষিত ভবিষ্যতের কথা মাথায় রেখে তার প্রেমিকের হাত ছেড়ে দিয়েছিল। কিন্তু তার জন্য তো এরকম জঘন্যতম যন্ত্রণাদায়ক মৃত্যু তার প্রাপ্য ছিল না। তাই সায়ন যেটা করেছে সেটা জঘন্যতম অপরাধ। আর সায়নের মতো ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলতে থাকা অপরাধীদের বিরুদ্ধে আমাদের লড়াই, আর সেই লড়াই আগামী দিনে জারি থাকবে। তাই সাবধান হও বাংলা।